আজ আমরা ক্লাস 10-এর সিলেবাসে থাকা যে ছোট গল্পটা নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে অদল বদল। দেখে নেবে, অদল বদল গল্পটা থেকে আমাদের পরীক্ষায় মোট 4 ধরনের প্রশ্ন আসে। 1 নম্বর হচ্ছে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন্স, অর্থাৎ বহুবিকল্পীয় প্রশ্ন, প্রত্যেকটা 1 নম্বর করে থাকবে। নেক্সট হচ্ছে এসএ কিউ, অর্থাৎ কম বেশি 20 শব্দে উত্তর, এগুলো প্রত্যেকটা 1 নম্বর করে থাকবে। 3 নম্বর টাইপটা যেটা, সেটা হচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, যেগুলো প্রত্যেকটা 3 নম্বর করে থাকবে। এবার তুমি একটা ফ্ল্যাট 3 নম্বরেরও পেতে পারো, বা 1+2, 1+1+1 এরকমভাবে ভেঙে ভেঙে পেতে পারো। আর যেটা ফোর্থ টাইপ, সেটা হচ্ছে ব্রড কোয়েশ্চেন্স বা রচনাধর্মী প্রশ্ন, যেগুলো এক একটা মার্কস থাকবে 5, একটা ফ্ল্যাট 5 মার্কসের কোয়েশ্চেন পেলে, বা 3+2, 1+4 এরকমভাবে ভেঙে ভেঙেও পেলে। তো আজকের যে আমাদের পাঠ্য গল্প অদল বদল, গুজরাটি লেখক পান্নালাল প্যাটেলের লেখা। প্রথমেই আমরা চলে যাব লেখক পরিচিতি অংশটাতে, কারণ পুরো টেক্সটটাই আমাদের ভালো করে পড়তে হবে। কারণ এখনকার মাধ্যমিকের যা সিস্টেম হয়ে গেছে, তাতে একটু খুঁটিয়ে যদি পড়া যায় এবং বানান ভুল অ্যাভয়েড করা যায়, তাহলে কিন্তু আমরা এমসিকিউ এসএকিউ তো বটেই, এমনকি 5 মার্কসের কোয়েশ্চেনেও ফুল মার্কস তুলে নিতে পারবো। তো সেই জন্যই কোনো জায়গায় ছাড়া যাবে না। এবারে তাহলে চলে এসো পান্নালাল প্যাটেল, আমি এখানে টিক মার্ক করে দিচ্ছি। গুজরাটি লেখক, জন্ম মৃত্যু সালটা দেওয়াই রয়েছে 1912 থেকে 1989। গুজরাটি ভাষার প্রসিদ্ধ লেখক পান্নালাল প্যাটেল রাজস্থানের দুঙ্গারপুরে জন্মগ্রহণ করেন। সাধারণ মানুষ আর গ্রাম জীবন তার রচনায় প্রধান গুরুত্ব পেয়েছে। ভারতীয় সংস্কৃতি বিষয়েও তিনি বিশেষ পাণ্ডিত্যের অধিকারী ছিলেন। তার উল্লেখযোগ্য গল্প সংগ্রহ সাচা সম্মান, জিন্দেগি কা খেল, লাখ 84, সুখ দুঃখ নান সাথী, কোই দেশি কোই পরদেশি, আসমানি নজর প্রভৃতি। সাহিত্য কীর্তির জন্য 1950 সালে তিনি অর্জন করছেন রঞ্জিত রাম সুবর্ণচন্দ্রক, এবং 1985 সালে অর্জন করছেন সাহিত্যের সর্বশ্রেষ্ঠ সম্মান জ্ঞানপীঠ পুরস্কার। এটা সম্পর্কে আমরা ছোট্ট করে জেনে নিলাম। লেখক পান্নালাল প্যাটেল তাহলে গুজরাটি ভাষার লেখক। তাহলে বুঝতেই পারছো যে এটা যে গল্পটা আমরা এখন পড়তে চলেছি, সেটা একটা অনুদিত গল্প। এবার গুজরাটি লেখক পান্নালাল প্যাটেলের জন্ম হয় রাজস্থানের দুঙ্গারপুরে, এইগুলো আমাদের জানতে হবে। আমি এক্ষুনি এখান থেকে ছোটো ছোটো কিছু কোয়েশ্চেন্স দিয়ে দেবো। আর তার রচনায় প্রাধান্য পেয়েছে কোনটা? সাধারণ মানুষ, গ্রামীণ জীবনযাত্রা, সহজ সরল অনাড়ম্বর যে জীবন, সেই সমস্ত কিছু তার রচনায় প্রাধান্য পেয়েছে। এবার এই যে গল্প সংগ্রহ অর্থাৎ কালেকশন অফ শর্ট স্টোরিজ, এগুলোর মধ্যে অনেকগুলো বইয়ের নামই আমরা পাচ্ছি। তাহলে এগুলো কিন্তু একটা একটা গল্প নয়, এক একটা গল্প সংগ্রহ। এবং সারা জীবনে তিনি যে সাহিত্য রচনা করেছেন, সাহিত্যক্ষেত্রে তার সুবিশাল অবদানের স্বীকৃতি হিসেবে 1950 সালে তিনি অর্জন করছেন রঞ্জিত রাম সুবর্ণচন্দ্রক, এবং 1985 খ্রিস্টাব্দে অর্জন করছেন জ্ঞানপীঠ পুরস্কার। তাহলে এইখানটায় আমরা চট করে যেটা করে নেব, সেটা হচ্ছে পান্নালাল প্যাটেলের জন্মস্থান কোথায়? পান্নালাল প্যাটেলের জন্মস্থান হচ্ছে রাজস্থানের দুঙ্গারপুরে। হয়ে গেল। এবারে নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে এইটা, এখান থেকে আমি সরাসরি কোয়েশ্চেন টানছি। পান্নালাল প্যাটেলের রচনায় কোনটি প্রধান গুরুত্ব পেয়েছে? পান্নালাল প্যাটেলের রচনায় কোনটি প্রধান গুরুত্ব পেয়েছে?
আনসার হলো পান্নালাল প্যাটেলের রচনায় সাধারণ মানুষ আর গ্রাম জীবন প্রধান গুরুত্ব পেয়েছে। এবার উল্লেখযোগ্য গল্প সংগ্রহ যদি চাওয়া হয় যে কোনো একটা দিয়ে দেবে, বা যদি এমসিকিউতে ধরো 4জন লেখকের 4টে গল্প সংগ্রহের নাম দিয়ে দিল, তোমাকে সেখান থেকে আইডেন্টিফাই করতে হবে যে কোনটা পান্নালাল প্যাটেলের রচনা। এবার এই জায়গাটা আমি জাস্ট মার্ক করে দিচ্ছি, এইখানটাকে ধরে সাহিত্য কীর্তির জন্য পান্নালাল প্যাটেল কি কি সম্মান অর্জন করেন। দুটো পেয়েছি আমরা, 1950 সালে রঞ্জিত রাম সুবর্ণচন্দ্রক আর 1985 সালে জ্ঞানপীঠ পুরস্কার। এই হয়ে গেল তোমার আনসার। কেমন? এবারে আমরা স্ট্রেট চলে যাব আমাদের টেক্সটে। আমিও যেরকমভাবে হাতে একটা পেন্সিল নিয়ে রেখেছি তোমরা সেরকমভাবে পেন্সিল নিয়ে রাখো, এবং পড়তে পড়তে যে জায়গাগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট, যেখান থেকে কোয়েশ্চেন আসবেই আসবে, সেগুলো আমি যেরকম মার্ক করিয়ে দেব, কোয়েশ্চেন দিয়ে দেব, সেগুলো যেন সঙ্গে সঙ্গে আমার সঙ্গে তোমরাও করতে থাকো। প্রথমে গল্পটার নাম টিকমার্ক হয়ে যাবে, অদল বদল, পান্নালাল প্যাটেলের লেখা। বানানটা একটু দেখে নেবে যাতে বানান ভুল না হয়, সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। একটা বিশেষ দিনের ঘটনার কথাই বলা হচ্ছে। হোলির দিনের পড়ন্ত বিকেল, নিম গাছের নিচে গাঁয়ের একদল ছেলে জড়ো হয়ে ধুলো ছোড়াছুড়ি করে খেলছিল। হাত ধরাধরি করে অমৃত ও ইসাব ওদের কাছে এলো। দুজনের গায়ে সেদিনকার তৈরি নতুন জামা, রং, মাপ, কাপড় সব দিক থেকেই একরকম। এরা দুজনে একই স্কুলে একই ক্লাসে পড়ে। রাস্তার মোড়ে এদের বাড়ি দুটো মুখোমুখি। দুজনের বাবাই পেশায় চাষি, জমিও প্রায় সমান সমান। দুজনকেই সাময়িক বিপদ আপদে সুদে ধার নিতে হয়। বলতে গেলে ছেলে দুটো সবই একরকম, তফাৎ শুধু এই যে অমৃতের বাবা মা আর 3 ভাই রয়েছে, ইসাবের আছে শুধু তার বাবা। তাহলে এখান থেকে এইটুকু অবধি আমরা যেটা পড়লাম সেটাতে আমরা কি বুঝতে পারলাম, যে পার্টিকুলার দিনটার কথা বলা হচ্ছে সেটা হলো হোলি। যেরকম বাঙালিদের দোল উৎসব, দোলের ঠিক পরদিনটাতেই হিন্দুস্থানীদের হোলি উৎসব পালিত হয়। তো সেই হোলির দিনের এক পড়ন্ত বিকেল, অর্থাৎ বিকেলটাও প্রায় পড়ে এসেছে, সন্ধে হব হব করছে। এই রকম একটা সময় এমন একটা গ্রামের কথা বলা হচ্ছে যে গ্রামের একদল ছেলে নিম গাছের নিচে জড়ো হয়ে তারা তাদের মধ্যে ধুলো ছোটাছুড়ি করে খেলা করছিল। এমন সময় কি হলো, সেখানে হাত ধরাধরি করে বেশ আনন্দের সঙ্গে 2 বন্ধু এসে হাজির। একজনের নাম অমৃত, আরেকজনের নাম হচ্ছে ইসাব। এবার দুজনের গায়েই সেদিনকার তৈরি নতুন জামা। তো সেটা বড় কথা নয়, দুজনের গায়ে নতুন জামা থাকতেই পারে। বড় কথা হচ্ছে এটাই যে জামা দুটো পুরো এক রকম দেখতে, তাদের রং, তাদের মাপ, তাদের কাপড় সমস্ত কিছু একরকম। এবার সেই প্রসঙ্গে লেখক আমাদের জানাচ্ছেন যে এই যে অমৃত আর ইসাব, এদের মধ্যে অনেকগুলো দিক থেকে মিল আছে। কি কি মিল আছে? প্রথম কথা, এরা তো একই স্কুলে একই ক্লাসে পড়ে। দ্বিতীয়ত হচ্ছে রাস্তার মোড়ে এদের বাড়ি দুটো মুখোমুখি। মুখোমুখি ইন দ্য সেন্স পাশাপাশি, এটা আমরা পরে এর রেফারেন্সটা পাবো। এবার দুজনের বাবাই পেশাগত দিক থেকে কৃষক মানুষ, তাদের জমির পরিমাণও প্রায় সমান সমান, এবং দুজনের বাবাকেই সাময়িক বিপদে আপদে পড়লে মহাজনের কাছ থেকে সুদে টাকা ধার নিতে হয়। সুতরাং এতগুলো দিক বিচার করে বলাই যায় যে এই ছেলে দুটো অর্থাৎ অমৃত আর ইসাবের প্রায় সবই একরকম। প্রায় কথাটা বললাম কেন? কারণ একটা জায়গায় তফাৎ আছে, সেটা হচ্ছে অমৃতের বাড়িতে তার বাবা মা আরও 3 ভাই রয়েছেন, কিন্তু ইসাবের বাড়িতে রয়েছেন শুধু তার বাবা।
কেমন? এবারে তাহলে এখান থেকে আমরা যে কোয়েশ্চেনটা নেব সেটা এই লাইনটাকে ধরে কোন দিনের কথা বলা হয়েছে? একটি হোলির দিনের পড়ন্ত বিকেলবেলার কথা বলা হয়েছে। এবার নেক্সট এখান থেকে যে কোয়েশ্চেনটা আমরা নেব, ধরো এই পুরোটা আন্ডারলাইন করে দিলাম। ছেলেরা কোথায় কিভাবে খেলা করছিল? ছেলেরা কোথায় কিভাবে খেলা করছিল? তাহলে গ্রামের ছেলেরা নিম গাছের নিচে জড়ো হয়ে ধুলো ছোড়াছুড়ি করে খেলা করছিল। এই হয়ে গেল তোমার আনসার। এবারে হচ্ছে এই জায়গাটা থেকে আমরা পুরো ব্র্যাকেট করব, ব্র্যাকেটটা শেষ করব এখানটাতে গিয়ে। একটা কোয়েশ্চেন নেব, বলতে গেলে ছেলে দুটোর সবই একরকম। কোয়েশ্চেনটা হচ্ছে কাদের কি একরকম? অমৃত এবং ইসাবের কথা বলা হয়েছে। এবার কি একরকম তোমাদের বোঝবার সুবিধের জন্য আমি পয়েন্ট করে দিচ্ছি, তারা দুজনে একই স্কুলে একই ক্লাসে পড়ে। পয়েন্ট নাম্বার 2, রাস্তার মোড়ে তাদের বাড়ি দুটো মুখোমুখি। নাম্বার 3, দুজনের বাবাই পেশায় চাষি, জমিও প্রায় সমান সমান। নাম্বার 4, দুজনের বাবাকেই সাময়িক বিপদে আপদে সুদে ধার নিতে হয়। এটাই হলো অমৃত এবং ইসাবের মধ্যে মিল। কেমন? ঠিক আছে। এবারে তফাৎ শুধু এই যে, এই লাইনটাকে যদি আমি এইভাবে একটু সার্কেল করে নিই, যে তফাৎ শুধু এই যে, কোয়েশ্চেনটা এখান থেকে আসবে, সেটা হলো কাদের মধ্যে কোন তফাতের কথা বলা হয়েছে? কাদের মধ্যে কোন তফাতের কথা বলা হয়েছে? অমৃত এবং ইসাবের মধ্যে একটাই মাত্র তফাৎ, অমৃতের বাবা মা আর 3 ভাই রয়েছেন, ইসাবের আছে শুধু তার বাবা। ঠিক যেটুকু কোয়েশ্চেন সেটুকু আনসার হয়ে গেল। এবারে যখন এই দুই বন্ধু একই রকমের জামা পরে হাত ধরাধরি করে এই গ্রামের যেখানে ছেলেরা খেলা করছিল সেখানে এসে হাজির হলো, তখন কি হলো? দুই বন্ধুতে মিলে শান বাঁধানো ফুটপাথে এসে বসতে ওদের একরকম পোশাক দেখে দলের একটি ছেলে বলল, ঠিক, তোরা দুজনে কুস্তি করতো, দেখি তোরা শক্তিতেও সমান সমান না একজন বড় পালোয়ান। আর একটি ছেলে চেঁচিয়ে উঠল, লড়ে যা তোরা, বেশ মজা হবে। ইসাব অমৃতের দিকে তাকালো। একটা সেকেন্ড দাও একটু আমাকে। অমৃত দৃঢ়স্বরে বলল, না, তাহলে মা আমাকে ঠ্যাঙাবে। অমৃতের অত জোর দিয়ে বলার কারণ ছিল, বাড়ি থেকে বেরোবার সময় ওর মা সাবধান করে দিয়েছিলেন, নতুন জামা পাবার জন্য তুমি কি কাণ্ডটাই না করেছিলে, এখন যদি তুমি জামা ময়লা করে বা ছিঁড়ে আসো তাহলে তোমার কপালে কি আছে মনে রেখো। অমৃত সত্যিই তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল। শোনা মাত্র অমৃত ফতোয়া জারি করে দিল, ঠিক ইসাবের মতো জামাটি না পেলে ও স্কুলে যাবে না। মা ওকে অনেক বুঝিয়েছিল,
ঈশাবকে খেতে কাজ করতে হয় বলে ওর জামা ছিঁড়ে গেছে, আর তোরটা তো প্রায় নতুনই রয়েছে। মোটেই না, বলে কাঁদতে কাঁদতে অমৃত ওর জামার একটা ছেঁড়া জায়গায় আঙুল ঢুকিয়ে আরও ছিঁড়ে দেয়। মা তখন ওকে বেকায়দায় ফেলার জন্য বললেন, নতুন জামা দেবার আগে ঈশাবের বাবা ওকে খুব মেরেছিলেন, তুইও সেরকম মার খেতে রাজি আছিস? অমৃত এতেও পিছপা হতে রাজি নয়। ও মরিয়া হয়ে বলল, ঠিক আছে, আমাকে বেঁধে রাখো, মারো, কিন্তু তোমাকে ঈশাবের মতো একটা জামা আমার জন্য জোগাড় করতেই হবে। অমৃতের মা এসব ঝামেলা থেকে বাঁচবার জন্য বললেন, ঠিক আছে, তোর বাবাকে গিয়ে বলগে। অমৃত জানতো মা না বললে ওর বাবার রাজি হবার সম্ভাবনা খুবই কম, কিন্তু অত সহজে হাল ছাড়ার পাত্রও সে নয়। ও স্কুলে যাওয়া বন্ধ করে দিল, খাওয়া ছেড়ে দিল এবং রাত্রিরে বাড়ি ফিরতে রাজি হলো না। শেষমেশ ওর মা হাল ছেড়ে দিয়ে অমৃতের বাবাকে ওর জন্য নতুন জামা কিনে দিতে রাজি করালেন। এরপর উনি গিয়ে ঈশাবের বাবার গোয়াল ঘর থেকে লুকিয়ে থাকা অমৃতকে বাড়ি নিয়ে এলেন। তাহলে এইখানে একটু বর্তমানকালের সঙ্গে সঙ্গেই আমরা একটু ইতিহাসের কথাও বা ফ্ল্যাশব্যাকে কথাও জানতে পারছি। কীরকম? সেটা হচ্ছে যে অমৃত এবং ঈশা তারা তো একই রকমের জামা পরে, যে জামার রং, মাপ, কাপড় সব কিছু একরকম, সেই রকম পরে তারা ওই জায়গাটাতে এসে হাজির হলো যেখানে গ্রামের ছেলেরা ধুলো ছোড়াছুড়ি করে খেলছিল। এবার ওদের দুই বন্ধুর মধ্যে এত মিল দেখে, একরকম পোশাকও দেখে, ওই ছেলেদের দলের একজন ছেলে বলল যে, হ্যাঁ ঠিক কথা, এক কাজ কর, তোরা দুজনে একটু কুস্তি লড় তো, দেখি তোরা শক্তিতেও সমান সমান নাকি একজন বড় পালোয়ান। কথাটা শুনে ঈশাব অমৃতের দিকে তাকালো, এই মনোভাব নিয়ে যে অমৃত কি সত্যিই কুস্তি লড়বে নাকি। অমৃত কিন্তু দৃঢ় স্বরে বলল যে না, তাহলে আমার মা আমাকে ঠ্যাঙাবে। অমৃত সত্যি সত্যি অত জোর দিয়ে বলবার কারণ ছিল, কারণ সেই হোলির দিনের বিকেল বেলায় যখন নতুন জামা পরে সে বাড়ি থেকে বেরোচ্ছে, তখন তার মা কি বলেছিলেন? মা বলেছিলেন, দেখো, নতুন জামা পাবার জন্য তুমি কি কাণ্ডটাই না করেছিলে, মনে আছে নিশ্চয়ই। এখন জামা পেয়েছো, এবার যদি দেখি যে সেই জামা তুমি ময়লা করে এসেছো বা ছিঁড়ে এসেছো, তাহলে তোমার কপালে কি আছে সেটা শুধু একবার খেয়াল রেখো। এবার লেখক ফ্ল্যাশব্যাকে ফেরত যাচ্ছেন, যেটা অমৃতা মা রেফারেন্স দিয়েছেন যে নতুন জামা পাবার জন্য কি কাণ্ডটাই না করেছিলে। তাহলে অমৃত সত্যি নতুন জামা পাবার জন্য তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল। কীরকম? অমৃত যেই শুনলো যে তার বন্ধু ঈশাব একটা নতুন জামা পেয়েছে, সঙ্গে সঙ্গে সে বাড়িতে ফতোয়া জারি করে দিল। ফতোয়া মানে হচ্ছে আদেশ জারি করে দেওয়া, যে ঠিক ঈশাবের মতো একটা নতুন জামা না পেলে ও স্কুলে যাবে না। এবার অমৃতর মা প্রথমটায় ওকে অনেক বোঝাবার চেষ্টা করলেন যে দেখো, ঈশাবকে তো খেতে কাজ করতে হয়, সেই জন্যেই ওর জামা ছিঁড়ে গেছে, আর তোমারটা তো প্রায় নতুনই আছে। একদমই না, বলে অমৃত সে কি কান্নাকাটি, এবং এতটাই দুষ্টু সে, বাচ্চা ছেলে যেরকম হয় দুষ্টুমি করে আর কি। এক জামাটার হয়তো একটা জায়গায় একটুখানি ছিঁড়ে গেছিলো, সেই ফুটোটায় হাত ঢুকিয়ে সে আরও খানিকটা ছিঁড়ে দিল, এইটা প্রমাণ করবার জন্য যে তারও জামা ছিঁড়ে গেছে। তখন অমৃতের মা তাকে বেকায়দায় ফেলবার জন্য বললেন, জানো, নতুন জামা দেবার আগে ঈশাবের বাবা ওকে প্রচণ্ড মেরেছিলেন যে কেন সে জামা ছিঁড়ে ফেলেছে। তুমিও সেরকম মার খেতে কি রাজি আছো? দেখা গেল যে অমৃত এতেও পিছপা হতে একেবারেই রাজি নয়। সে মরিয়া হয়ে বলল, ঠিক আছে, আমাকে বেঁধে রাখো, মারো, যা খুশি করো, কিন্তু ঈশাবের মতো একটা জামা আমার জন্য জোগাড় করে দিতেই হবে। মা দেখলেন তো বড্ড ঝামেলা। এই সমস্ত ঝুট ঝামেলার হাত থেকে রেহাই পাবার জন্য তিনি সরাসরি অমৃতকে বলে দিলেন, যা বাবাকে গিয়ে বল। অমৃত কম বুদ্ধিমান নয়, সে জানতো যে মা যদি একবার বলেন না,
সেটাকে তার বাবা কখনোই বলবেন না হ্যাঁ। সেই জন্য অমৃত অন্য পন্থা নিল, স্কুলে যাওয়া বন্ধ করে দিচ্ছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে, এমনকি রাত্রিরে বাড়িও ফিরছে না। তো এত সব ঝুট ঝামেলা দেখে অমৃতের মা শেষ পর্যন্ত তার বাবাকে অমৃতের জন্য একটা নতুন জামা কিনে দিতে রাজি করালেন, এবং তারপর ঈশাবের বাবার গোয়াল ঘরে লুকিয়ে থাকা অমৃতকে বাড়ি নিয়ে এলেন অমৃতর বাবা। কেমন? এ পর্যন্ত আমরা পড়ে নিলাম। এবার চট করে আমরা কয়েকটা কোয়েশ্চেন একটু দেখে নেব। সেটা হচ্ছে, অমৃতের অত জোর দিয়ে বলবার কারণ ছিল? অমৃত জোর দিয়ে কি বলেছিল? বন্ধুরা যখন অমৃত এবং ঈশাবকে কুস্তি লড়তে বলেছিল, তখন অমৃত জোর দিয়ে বলেছিল যে সে কুস্তি লড়বে না, কারণ তাহলে তার মা তাকে মারবে। ঠিক আছে, এবার এই জায়গাটা ব্র্যাকেট করে নেবে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত ব্র্যাকেট করে নেবে, এবং কোয়েশ্চেনটা এরকমভাবে টানবে, অমৃতের মা তাকে কি বলে সাবধান করে দিয়েছিলেন? সাবধান করে দিয়েছিলেন। অমৃতের মা তাকে এই বলে সাবধান করে দিয়েছিলেন যে নতুন জামা পাবার জন্য সে অনেক কাণ্ড ঘটিয়েছে, এবার সে যদি হোলির দিন জামা ময়লা করে বা ছিঁড়ে আসে তাহলে তার কপালে দুঃখ আছে। হয়ে গেল আনসার। এবারে এই কোয়েশ্চেনটা ভীষণভাবে পরীক্ষায় আসে যে অমৃত সত্যি তার বাবা মাকে জ্বালিয়েছিল। আমরা কোয়েশ্চেনটা এখানে ছোট্ট করে নিয়ে নেব, অমৃত কিভাবে তার বাবা মাকে জ্বালিয়েছিল? অমৃত কিভাবে তার বাবা মাকে জ্বালিয়েছিল? এটা বুঝতেই পারছো, একদম এখান থেকে শুরু হচ্ছে এবং এইখানে গিয়ে শেষ হচ্ছে। তার মানে এটা আমাদের একটা ফ্ল্যাট 5 মার্কসের কোয়েশ্চেন কিন্তু। ঠিক আছে, এবারে শোনা মাত্র অমৃত ফতোয়া জারি করে দিল, এই লাইনটাকে নেবে। শোনা মাত্র অমৃত ফতোয়া জারি করে দিল, এইখান থেকে যে কোয়েশ্চেনটা আমরা নেব সেটা হচ্ছে, অমৃত কি ফতোয়া জারি করেছিল? অমৃত কি ফতোয়া জারি করেছিল? একদম বই ধরে আনসার লিখবে। অমৃত ফতোয়া জারি করেছিল ঠিক ঈশাবের মতো জামাটি না পেলে সে স্কুলে যাবে না। ব্যাস, হয়ে গেল, আনসার শেষ। এবারে চলে এসো, অত সহজে হাল ছাড়ার পাত্র সে নয়। এখানে কার কথা বলা হয়েছে? এখানে অমৃতের কথা বলা হয়েছে। হয়ে গেল। এবার অমৃত হাল ছাড়ার পাত্র যে নয় সেটা আমরা কি করে বুঝতে পারছি, একটু আন্ডারলাইন করে নেবে। সে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিল, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল এবং রাত্রিরে বাড়ি ফিরতেও রাজি ছিল না। এই তিনটে থেকেই আমরা বুঝতে পারছি যে
অমৃত অত সহজে হাল ছেড়ে দেবার পাত্র ছিল না। এবারে যেটা, ইসাবের বাবার গোয়াল ঘর থেকে লুকিয়ে থাকা অমৃতকে বাড়ি নিয়ে এলেন। তাহলে এই জায়গাটা আমরা একটা থার্ড ব্র্যাকেট দিয়ে কোয়েশ্চেন নেব, সেটা হলো অমৃত কোথায় গিয়ে লুকিয়েছিল? অমৃত ইসাবের বাবার গোয়াল ঘরে গিয়ে লুকিয়েছিল। হয়ে গেল আনসার। বেশ, এবারে তাহলে সেই কুস্তির প্রসঙ্গটাতে আমরা ফিরে যাচ্ছি, যে অমৃত একেবারেই কুস্তি লড়তে রাজি ছিল না, যেটার একটা কারণ আমরা পেলাম, যে তার মা তাকে সাবধান করে দিয়েছিলেন যে নতুন জামা সে যদি ছিঁড়ে আসে বা ময়লা করে আসে তার কপালে দুঃখ আছে। কিন্তু এটাই কি একমাত্র কারণ কুস্তি লড়তে রাজি না হবার? দেখো তো কি বলা হচ্ছে, সুন্দর সাজগোজ করে বাড়ি থেকে বেরিয়ে অমৃতের একেবারেই ইচ্ছে ছিল না জামা কাপড় নোংরা হয় এমন কিছু করতে, বিশেষ করে ইসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গড়রাজি। তাহলে এইখান থেকে আমরা যে কোয়েশ্চেনটা নেব সেটা হচ্ছে, অমৃত কুস্তি লড়তে রাজি ছিল না কেন? অমৃত কুস্তি লড়তে রাজি ছিল না কারণ তার মা বলেছিলেন যে নতুন জামা অনেক কাণ্ড করে সে পেয়েছে, এবার সেটা যদি সে ময়লা করে বা ছিঁড়ে আসে তার কপালে দুঃখ আছে। বিশেষত সবচেয়ে বড় কথা, প্রিয় বন্ধু ইসাবের সঙ্গে কুস্তি লড়তে অমৃত একেবারেই রাজি ছিল না। তাহলে এটাই হচ্ছে আমাদের মেন পয়েন্ট। দুটো পয়েন্ট আসছে, তার মধ্যে এটাই কিন্তু মেন, যে অমৃত কেন কুস্তি লড়তে রাজি ছিল না। এবার ছেলেরা তো অত সহজে ছেড়ে দেবে না, তারা কি করছে, এমন সময় ছেলে ছোকরার দঙ্গল থেকে একজন এসে হাত দিয়ে অমৃতের গলা জড়িয়ে ধরে বলল, এসো আমরা কুস্তি লড়ি। এই বলে সে অমৃতকে খোলা মাঠে নিয়ে এলো। অমৃত ওর বাঁধন কেটে বেরোবার চেষ্টা করতে করতে বলল, দেখ কালিয়া, আমি কুস্তি লড়তে চাই না, আমাকে ছেড়ে দে। কালিয়া তো ওকে ছাড়লই না, বরং ছুঁড়ে মাটিতে ফেলে দিল। ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল, কালিয়া জিতেছে, অমৃত হেরে গেছে, কি মজা কি মজা। ইসাবের মেজাজ চড়ে গেল। ও কালিয়ার হাত ধরে বলল, আয় আমি তোর সঙ্গে লড়ব। কালিয়া ইতস্তত করছিল। কুস্তি শুরু হয়ে গেল। ইসাব ল্যাং মারতে কালিয়া ব্যাঙের মতো হাত পা ছড়িয়ে মাটিতে পড়ে গিয়ে চেঁচাতে লাগলো। তামাশা করে হলেও এখন ব্যাপারটা ঘোরালো হয়ে পড়েছে এবং কালিয়ার বাবা মা এসে ওদের পিটুতে পারে বুঝতে পেরে সবাই যে যেদিকে পারে পালিয়ে গেল। তাহলে মূল কারণটা হচ্ছে যে প্রিয় বন্ধু ইসাবের সঙ্গে আমি কুস্তি লড়ব না, এটার জন্যই অমৃত কুস্তি লড়তে রাজি হয়নি। আর আরেকটা কারণও ছিল, যেটা একটু ছোট কারণ, সেটা হচ্ছে যে মায়ের বকুনির ভয়। কিন্তু ছেলেরা অত সহজে এদেরকে ছেড়ে দেবে না। ছেলেদের দলের মধ্যে যে পান্ডা গোছের, যার নাম কালিয়া, সে অমৃতের গলা জড়িয়ে ধরে বলল, এসো আমরা কুস্তি লড়ি। এবার অমৃত তার বাঁধন কেটে প্রাণপণে বেরোবার চেষ্টা করছে, ইতিমধ্যেই কিন্তু ছেলেটা ওকে খোলা মাঠে নিয়ে এসেছে। অমৃত সমানে বলে যাচ্ছে যে, দেখ কালিয়া, আমি কুস্তি লড়তে চাই না, আমাকে ছেড়ে দে। কালিয়া তো ওকে ছাড়লই না, বরং নরম সরম অমৃতকে ছুঁড়ে মাটিতে ফেলে দিল। তাতে বাকি ছেলেরা একেবারে আনন্দে সে কি চিৎকার, কালিয়া জিতে গেছে, অমৃত হেরে গেছে, কি মজা কি মজা। প্রিয় বন্ধুর এরকম হেনস্থায় অপমানে ইসাবের মেজাজ চড়ে গেল। সে এবার কালিয়ার হাত ধরে বলল, আয় আমি তোর সঙ্গে লড়ব।
এবার কালিয়া কিন্তু চট করে ঈশাবের সঙ্গে কুস্তি লড়তে রাজি হচ্ছে না। দেখো এখানে বলাই হয়েছে ইতস্তত করছে, থমকাচ্ছে একটু, কারণ কালিয়া খেতে খামারে চাষ করে খেটে খাওয়া ছেলে, সুতরাং তার গায়ে যথেষ্ট জোর আছে, তার সঙ্গে তো কালিয়া পেরে উঠবে না, এটা ভালো করেই জানে। সেজন্য ও ইতস্তত করছিল, কিন্তু ঈশাব কুস্তি শুরু করে দিয়েছে। এবং কুস্তির একটা প্যাঁচেই যেটা হলো, ঈশাব এমন ল্যাং মারলো যে কালিয়া একেবারে ছিটকে ব্যাঙের মতো ছেতরে গিয়ে পড়লো, এবং যতটা না বেশি লেগেছে তার থেকেও 10 গুণ বেশি জোরে সে চিৎকার করতে লাগলো, মা মেরে ফেললো গো, মাকে মেরে ফেললো গো, বাঁচাও বাঁচাও, এরকম করে। এবার বাকি ছেলেরা দেখলো যে ব্যাপারটা একটু ঠাট্টা তামাশার ভঙ্গিতে শুরু হয়েছিল বটে, কিন্তু এখন ঘোরালো হয়ে পড়েছে। আর কালিয়ার বাবা মা চিৎকার শুনে যে কোনো মুহূর্তে এখানে আসতে পারে এবং সবাইকে ধরে মারও দিতে পারে, তাই সবাই যে যেদিকে পারে ছুটে পালিয়ে গেল। ঠিক আছে, ক্লিয়ার? এবার এই লাইনটা জাস্ট ছোট্ট একটা কোয়েশ্চেন নেব, সেটা হচ্ছে বক্তা কে? এসো আমরা কুস্তি লড়ি। বক্তা কে? এইখান থেকে কিন্তু আমরা আনসারটা সরাসরি পেয়ে যাচ্ছি যে বক্তা হচ্ছে কালিয়া। কেমন? এবারে এই কোয়েশ্চেনটা ভীষণভাবে আসে, ঈশাবের মেজাজ চড়ে গেল। ঈশাবের মেজাজ চড়ে গেল কেন? ঈশাবের মেজাজ চড়ে গেল কেন? কুস্তি লড়তে অনিচ্ছুক অমৃতকে কালিয়া জোর করে কুস্তি লড়ায় এবং ছুঁড়ে মাটিতে ফেলে দেয়। তাতে বন্ধুরা আনন্দে কালিয়ার নামে জয়ধ্বনি দিতে থাকে। প্রিয় বন্ধুর এই হেনস্থায়, এই অপমানে ঈশাবের মেজাজ চড়ে যায়। ঠিক আছে, হয়ে গেল। এবারে সবাই তো প্রাণ বাঁচাতে যে যার মতো ছুটে পালিয়েছে। দেখো তো অমৃত আর ঈশাব কি করছে। অমৃত আর ঈশাবও রণভূমি ত্যাগ করল। একটু ঠাট্টাই করছেন লেখক, কারণ এটা আসলে ক্রীড়াভূমি ছিল, খেলাধুলোর একটা মাঠ, সেটাই পরিণত হয়েছে যেন যুদ্ধক্ষেত্রে। কারণ যেটা বললাম যে কালিয়া সে যখন ল্যাং খেয়ে পড়েছে, যতটা না তার গায়ে লেগেছে তার থেকে 10 গুণ বেশি সে চিৎকার চেঁচামেচি করতে আরম্ভ করেছে। মানে যে কোনো মুহূর্তে কালিয়ার বাবা মা ছুটে আসবে, সবাইকে মারধর করবে, ফলে সেই জন্যই বলা হচ্ছে যেন একটা যুদ্ধক্ষেত্র। তো অমৃত আর ঈশাবও রণভূমি ত্যাগ করলো। কিছুটা যেতেই অমৃতের নজরে এলো, ব্র্যাকেট করে নেবে পুরো, ঈশাবের জামার পকেট আর 6 ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে গেছে। ওরা ভয়ে কাঠ হয়ে গেল। ওরা জামা কতটা ছিঁড়েছে পরীক্ষা করছে, এমন সময় শুনতে পেল ঈশাবের বাবা ঈশাবকে ডাকছেন। ওদের তখন বুকের ধুকপুকুনি বন্ধ হবার জোগাড়। ওরা জানে ঈশাবের বাবা ছেঁড়া শার্ট দেখা মাত্র ওর চামড়া তুলে নেবে। উনি সুদখোরের কাছ থেকে টাকা ধার করে অনেক বাছাবাছি করে কাপড় কিনে জামা সেলাই করিয়েছিলেন। ঈশাবের বাবা আবার চেঁচিয়ে উঠলেন, কে কাঁদছে? ঈশাব কোথায়? হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। ও ঈশাবকে টানতে টানতে বলল, আমার সঙ্গে আয়। ওদের 2 বাড়ির মাঝখানে ঢুকে, খেয়াল করেছিলে আমি গল্পের শুরুতেই বলেছিলাম যে গলির মোড়ে ওদের বাড়ি দুটো মুখোমুখি। মুখোমুখি বলতে এখানে বোঝানো হচ্ছে পাশাপাশি অবস্থিত। এবার পাশাপাশি দুটো বাড়ির মাঝখানের যে জায়গাটা, সেইখানটাতে ঢুকে পড়লো অমৃত আর ঈশাব। ঢুকে কি করলো? অমৃত জামার বোতাম খুলতে লাগলো। ও হুকুম দিল, তোর জামা খুলে আমারটা পর। ঈশাব বলল, তোর কি হবে, তুই কি পরবি? অমৃত বলল, শিগগির কর, নয়তো কেউ দেখে ফেলবে, আমি তোরটা পরবো। ঈশাব জামা খুলতে লাগলো, যদিও অমৃত কি করতে চাইছে বুঝতে পারছিল না। বলল, জামা অদল বদল, কিন্তু তাতে সুবিধা কি হবে? তোকে তো তোর বাবা পিটবে। অমৃত বলল, নিশ্চয়ই ঠ্যাঙাবে,
কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে। ঈশাবের মনে পড়ল, ও দেখেছে যে অমৃতের বাবা যখনই মারতে গেছেন অমৃত ওর মায়ের পেছনে লুকিয়েছে। মার হাতে অবশ্য ওকে 2-4 থাপ্পড় খেতে হয়েছে, কিন্তু বাবার ভারী হাতের মারের কাছে ও কিছুই নয়। ঈশাব তবু ইতস্তত করছে। এমন সময় সে খুব কাছে কাউকে কাশতে শুনল। তক্ষুনি ওরা ঝটপট জামা অদল বদল করে গলি থেকে বেরিয়ে ধীরে সুস্থে নিঃশব্দে যে যার বাড়ির দিকে চলল। এইখান থেকে এই পর্যন্ত আমরা যেটা পড়লাম সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে সবাই যে যার মতো ওই খেলার মাঠ ছেড়ে পালিয়েছে। অমৃত আর ঈশাবও পালিয়েছে। এবার কিছু দূর যাবার পর হঠাৎ করেই অমৃতের চোখে পড়ল যে ঈশাবের জামার পকেট আর 6 ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে গেছে। ওরা একদম ভয়ে কাঠ হয়ে গেল, কারণ ওরা জানতো যে ঈশাবের জামা ছেঁড়া বা ছিঁড়ে গেছে দেখলে ঈশাবের বাবা ওর পিঠে চামড়া তুলে নেবেন। কারণ সত্যিই তো ঈশাবের বাবা খুব বড়লোক নন, অমৃত ঈশাব সবাই সাধারণ মধ্যবিত্ত ঘরের সন্তান। তাই ঈশাবের বাবা অনেক কষ্ট করে সুদখোর মহাজনের কাছ থেকে টাকা ধার নিয়ে নিজে অনেক বাছাই করে কাপড় কিনে জামা সেলাই করিয়ে দিয়েছিলেন, নতুন জামা বানিয়ে দিয়েছিলেন। এখন সেই জামা ছেঁড়া দেখলে রাগ হওয়াটাই স্বাভাবিক। সেই জন্য বন্ধুকে বাঁচাতে অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল, কারণ সময় বেশি নেই। ওদিকে চেল্লামিল্লি শুনে ঈশাবের বাবাও ডাকাডাকি করতে আরম্ভ করেছেন যে কে কাঁদছে, ঈশাব কোথায় গেল। অমৃতের মাথায় সেই মুহূর্তেই ঝট করে বিদ্যুৎ চমকের মতো একটা বুদ্ধি খেলে গেল। সে হাত ধরে ঈশাবকে টেনে ওদের দুজনের বাড়ির মাঝখানে যে একটা সরু গলি মতো রয়েছে সেখানটায় ঢুকে পড়ল এবং হুকুম দিল যে তোর জামাটা খোল, অর্থাৎ জামা অদল বদল করা হবে। ঈশাব বুঝতে পেরেছে বিষয়টা, কিন্তু তার বক্তব্য হচ্ছে এতে সুবিধেটা কি হবে, কারণ তোর ছেঁড়া জামা দেখলেও তো তোর বাবা তোকে মারবে। তখন অমৃতের উত্তর ছিল, হ্যাঁ নিশ্চয়ই মারবে, কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা রয়েছে। তখন ঈশাবের মনে পড়ল যে হ্যাঁ এটা সত্যি কথা। ও দেখেছে যে যখনই অমৃতের বাবা অমৃতকে মারতে গেছেন অমৃত সঙ্গে সঙ্গে মায়ের পেছনে গিয়ে লুকিয়েছে। কোনো অন্যায় করেছিল বলেই তার বাবা হয়তো তাকে মারতে গেছেন। এবার পরে হয়তো মায়ের কাছে অমৃতকে মার খেতে হয়েছে সে অন্যায়টা করবার জন্য, কিন্তু বাবার ভারী হাতের মারের কাছে সেটা কিছুই নয়। তবু ঈশা ইতস্তত করছিল। এমন সময় খুব কাছেই কাউকে একটা কাশতে শোনা গেল। ওরা আর দেরি করলো না, ঝটপট জামা অদল বদল করে গলি থেকে বেরিয়ে ধীরে সুস্থে নিঃশব্দে, যেন কিছুই হয়নি, যে যার বাড়ির দিকে চলল। ঠিক আছে, এবার কোয়েশ্চেনটা নেবে এখান থেকে। কি আছে লাইনটা, কিছুটা যেতেই অমৃতের নজরে এলো। অমৃতের নজরে কি এলো? অমৃতের নজরে কি এলো? অমৃতের নজরে এলো যে ছেলেদের সঙ্গে ধস্তাধস্তিতে ঈশাবের জামার পকেট ও 6 ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে গেছে। ওরা ভয়ে কাঠ হয়ে গেল। এই লাইনটা তুলে কোশ্চেন নেবে, কারা কেন ভয়ে কাঠ হয়ে গেল? কারা কেন ভয়ে কাঠ হয়ে গেল? অমৃত যখন দেখলো যে ছেলেদের সঙ্গে ধস্তাধস্তিতে ঈশাবের জামার পকেট ও 6 ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে গেছে, তখন অমৃত আর ঈশাব ভয়ে কাঠ হয়ে গেছিল, কারণ ওরা জানতো যে ঈশাবের ছেঁড়া জামা দেখলে তার বাবা তার চামড়া তুলে নেবেন। হয়ে গেল আনসার। এবার হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। অমৃতের মাথায় কি বুদ্ধি খেলে গিয়েছিল?
অমৃতের মাথায় কি বুদ্ধি খেলে গিয়েছিল? অমৃতের মাথায় এই বুদ্ধি খেলে গিয়েছিল নিজের ভালো জামাটার সঙ্গে ঈশাবের ছেঁড়া জামাটা অদল বদল করে নেবার। কেমন? আচ্ছা, এবারে এখানটা, তোকে তো তোর বাবা পিটবে, এর উত্তরে অমৃত কি বলেছিল? এর উত্তরে অমৃত কি বলেছিল? ঈশাবের এই কথার উত্তরে অমৃত বলেছিল যে তার বাবা তাকে মারতেই পারেন, কিন্তু তাকে বাঁচানোর জন্য তার মা রয়েছেন। এইটা হয়ে গেল। আচ্ছা, এইবার এই জায়গাটা আমি একটু তোমাদের জন্য সার্কেল করে দেব। সার্কেল করব এই কারণেই যে গল্পটা পুরো পড়া হয়ে যাক, তারপর তোমরা আমাকে জানাবে এই খুব কাছে কাউকে একজন যে কাশতে শুনছে, এই কাশির আওয়াজটা কার ছিল। কেমন? তো যাই হোক, জামা অদল বদল করা হয়ে গেছে, গলি থেকে এরা ধীরে সুস্থে বেরিয়েছে এবং নিঃশব্দে যে যার বাড়ির দিকে চললো। এবার ভয়ে অমৃতের বুক ঢিপ ঢিপ করছিল, কিন্তু ওর কপাল ভালো, দিনটা ছিল হোলির। সে সময় সবাই জানে কিছুটা ধস্তাধস্তি টানা হ্যাঁচড়া চলে। মা যখন দেখলেন জামাটা ছিঁড়েছে, উনি ভুরু কুঁচকলেন, কিন্তু মাপ করে দিলেন। একটা সুতো নিয়ে ছেঁড়া জামাটা রিফু করে দিলেন। রিফু কথাটার অর্থ হচ্ছে সেলাই করে মেরামত করা। সেলাই করে মেরামত করা। দেখবে খুব দামি জামা, পাঞ্জাবি, ধুতি যখন ছিঁড়ে যায় তখন আমরা দর্জির দোকানে বা যেখানে জামা কাপড় ধোয়া হয় সেখানে আমরা রিফু করতে দিই, যে খুব ফাইন করে সেলাই করে দিয়ে তারা জায়গাটা এমন সুন্দরভাবে সূক্ষ্মভাবে মেরামত করে দেন যে বোঝাই যায় না যে জায়গাটা ছিঁড়ে গেছিল। তো এখানেও ঠিক তাই হয়েছে। অমৃতর তো ভয়ে বুক ঢিপ ঢিপ করছে যে কেউ দেখে ফেলেছে কিনা জামা অদল বদল, কেউ জেনে ফেলেছে কিনা, সেজন্যই অমৃতের ভয়ে বুক ঢিপ ঢিপ করছিল। কিন্তু অমৃতের কপাল ভালো ছিল, কারণ দিনটা তো হোলির। আর সবাই জানে যে হোলির দিন বন্ধু বান্ধবদের মধ্যে কিছুটা টানা হ্যাঁচড়া ধস্তাধস্তি চলেই। তো সেটাই হয়েছে। মা দেখলেন বটে জামাটা ছিঁড়েছে, একটু বিরক্তিতে ভুরুও কুঁচকলেন, কিন্তু কিছু বললেন না, ক্ষমা করে দিলেন। একটা সুতো নিয়ে ছেঁড়া জামাটা রিফুও করে দিলেন। আর পায় কে? এতে দুজনেরই ভয় কেটে গেল। ওরা আবার হাত ধরাধরি করে গ্রামের ধারে হোলির সময়কার বাজি আর বুড়ির বাড়ি পোড়ানো দেখতে গেল। এই বুড়ির বাড়ি পোড়ানো, যেটা আমাদের বাঙালিদের মধ্যে প্রচলিত আছে, ন্যাড়া পোড়া, সেটাই হিন্দুস্থানীরা বলে থাকে হোলিকা দহন, অর্থাৎ হোলিকা রাক্ষসী তার বাড়ি জ্বালিয়ে দেওয়া। সমস্ত অপবিত্রতা দূর হয়ে গিয়ে পবিত্রতার আহ্বান জানানো, এটাই হচ্ছে হোলি উৎসবের বা দোল উৎসবের মাহাত্ম্য। তো দুজনেরই ভয় কেটে গেল। এতে দুজনেরই ভয় কেটে গেল। তোমার কাছ থেকে যদি একটা কোয়েশ্চেন আসে যে কিসে কাদের ভয় কেটে গেল, অমৃতের মা যখন দেখলেন যে অমৃতের জামাটা ছিঁড়ে গেছে, তিনি কিছু বললেন না, কারণ হোলির দিন বলে একটু ধস্তাধস্তি টানা হ্যাঁচড়া বন্ধু বান্ধবদের মধ্যে হওয়াটা খুব স্বাভাবিক। তিনি ছেঁড়া জামাটা রিফু করে দিলেন। তাতেই ঈশাব আর অমৃত দুজনেরই ভয় কেটে গিয়েছিল। হয়ে গেল। এবারে তারা দুজনে আবার হাত ধরাধরি করে গ্রামের এক ধারে, যেখানে হোলির সময় বাজি পোড়ানো, বুড়ির বাড়ি পোড়ানো সব হচ্ছে, দেখতে গেল। একটা ছেলে ওদের জামা বদলানো দেখেছিল। সে ওদের আনন্দ মাটি করার জন্য বলল, তোরা অদল বদল করেছিস? সে তাদের জামা অদল বদল করা দেখে ফেলেছে, এই আশঙ্কা করে তারা চলে যেতে চাইল।
কিন্তু ইতিমধ্যে অন্য ছেলেরাও কি ঘটেছে জেনে চেঁচাতে লাগলো, অদল বদল, অদল বদল। অমৃত আর ঈশাব সরে পড়তে চাইলো, কিন্তু ছেলের দল তাদের পেছনে পেছনে অদল বদল, অদল বদল বলে চেঁচাতে লাগলো। বাবারা তাদের ব্যাপারটা জেনে ফেলবে মনে করে তারা ভয়ে বাড়ির দিকে ছুটে পালাতে লাগলো। খেলা দেখতে গেছে সবাই, এটা এক ধরনের খেলাই, বুড়ির বাড়ি পোড়ানো, হোলির সময়কার বাজি পোড়ানো, সবাই হই হই ইত্যাদি করছে। এমন সময় একটা ছেলে ওদের জামা বদলানো সে দেখে ফেলেছিল। সে অমৃত আর ঈশাবের আনন্দটাকে মাটি করবার জন্য বলল, এই তোরা জামা বদল বদল করেছিস না? মানে যেরকম হয়, ধরো ক্লাসরুমেও যেটা আমরাও ফেস করি তোমাদের কাছ থেকে, বা তোমরাও নিজেদের মধ্যে যখন বন্ধুদের মধ্যে যখন কথাবার্তা হয়, তুই এটা করেছিস না? হ্যাঁ, দাঁড়া বলে দিচ্ছি স্যারকে, দাঁড়া দাঁড়া বলে বলে দিচ্ছি আন্টিকে, বলে দেবো বলে দেবো, হয় না ব্যাপারটা? ঠিক এই জিনিসটা। এবার ওই ছেলেটি এদের জামা অদল বদল করা দেখে ফেলেছে, এই আশঙ্কা করে ওরা সেখান থেকে সরে পড়তে চাইল। কিন্তু ওই ছেলেটি এমন দুষ্টু, আমি অসভ্য বলবো না, কারণ এটা ঠিক অসভ্যতা নয়, এটা ছেলে মানুষই মজা। সেই ছেলেটি বাকি ছেলেদের বলে দিয়েছে। এবার বাকি ছেলেরা দল বেঁধে ওদের পেছন পেছন চলেছে, অদল বদল, অদল বদল, অদল বদল বলতে বলতে। এবার বাবারা ওদের ব্যাপারটা জেনে ফেলবে মনে করে ওরা ভয়ে বাড়ির দিকে ছুটে পালাতে লাগলো। পালাতে গেলে কি হবে, ছেলেরাও তো পেছন পেছন আসছে, এবং তারাও ওই অদল বদল, অদল বদল বলতে বলতেই আসছে। এরপর কি হলো, ঈশাবের বাবা বাড়ির সামনের দাওয়ায় খাটিয়ায় বসে হুঁকো খাচ্ছিলেন। তিনি ওদের ডাকলেন, তোমরা বন্ধুদের কাছ থেকে পালিয়ে আসছো কেন? আমার কাছে এসে বসো। ওর শান্ত গলা শুনে ওদের চিন্তা হলো। ভাবলো, যা ভেবেছিলাম তাই হলো, উনি আসল ঘটনাটা জানেন, শুধু ভালোবাসার ভান করছেন। ঈশাবের বাবা পাঠান, উনি 10 বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন, চেঁচিয়ে বললেন, বাহালি বৌদি, আজ থেকে আপনার ছেলে আমার। বাহালি বৌদি ঘর থেকে বেরিয়ে এসে আস্তে আস্তে বললেন, হাসান ভাই, আপনি এক ছেলেকেই দেখে উঠতে পারেন না, তা দুজনকে কি করে সামলাবেন? আবেগ ভরা গলায় হাসান বললেন, বাহালি বৌদি, অমৃতের মতো ছেলে পেলে আমি 21 জনকেও পালন করতে রাজি আছি। কেশে গলা পরিষ্কার করে পাঠান বাহালি বৌদিকে বললেন, ছেলে দুটোকে গলিতে ঢুকতে দেখেই ভেবে নিলাম দেখতে হবে ওরা কি করে। পাড়াপড়শি মায়ের দল পাঠানের গল্প শোনার জন্য ঘিরে দাঁড়ালো। উনি অল্প কথায় ছেলেদের জামা বদলের গল্পটা বললেন, আরও বললেন, ঈশাব অমৃতকে জিজ্ঞেস করেছিল, তোর বাবা যদি তোকে মারে কি হবে? অমৃত কি জবাব দিয়েছিল জানেন? বলেছিল, কিন্তু আমার তো মা রয়েছে। সজল চোখে পাঠান বললেন, কি খাঁটি কথা। অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। অমৃত ও ঈশাবের পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাঁদেরও বুক ভরে গেল। ইতিমধ্যে ছেলের দল বাজি আর বুড়ির বাড়ি পোড়ানো দেখে ফিরছিল। তারা ঈশাব অমৃতকে ঘিরে বলতে লাগলো, অমৃত ঈশাব অদল বদল, ভাই অদল বদল। এবার অবশ্য ঈশাব ও অমৃত অপ্রস্তুত বোধ করলো না, বরঞ্চ অদল বদল বলাতে তাদের ভালোই লাগলো। অদল বদলের গল্প গ্রামের বাড়ি বাড়ি ঘুরে গ্রাম প্রধানের কানে গেল। উনি ঘোষণা করলেন, আজ থেকে আমরা অমৃতকে অদল আর ঈশাবকে বদল বলে ডাকবো। ছেলেরা খুব খুশি হলো। ক্রমশ গ্রাম পেরিয়ে আকাশ বাতাসও অমৃত ঈশাব অদল বদল, অদল বদল এই আওয়াজে মুখরিত হয়ে উঠল। এখানেই শেষ হচ্ছে গল্পটা। এবারে যেখান থেকে আমরা শুরু করেছিলাম এই জায়গাটা থেকে, সেখানে যেটা বলা হচ্ছিল যে অমৃত আর ঈশাব
ছেলেরা যখন ওদের পেছন পেছন ওদেরকে ভয় দেখানোর জন্য অদল বদল অদল বদল বলতে বলতে আসছে, তখন বাবারা ওদের জামা অদল বদলের ঘটনা জানতে পেরে যাবেন, এই ভয়ে ওরা বাড়ির দিকে ছুটে পালাচ্ছিল। এমন সময় ইসাবের বাবা ওদেরকে ডাকলেন। তিনি কি করছিলেন? ইসাবের বাবা তিনি বাড়ির সামনের দাওয়ায় খাটিয়াতে বসে হুঁকো খাচ্ছিলেন। তিনি বললেন, আরে তোমরা বন্ধুদের কাছ থেকে এভাবে পালিয়ে আসছো কেন? এসো এসো, আমার কাছে এসে বসো। এবার ওনার এত শান্ত গলা শুনে দুজনেরই চিন্তা হলো। দুজনেই ভাবছে যে ব্যাপারটা তো সুবিধের মনে হচ্ছে না। উনি আসল ঘটনাটা জানেন, এখন কেবল ভালোবাসার ভান করছেন। একটু পরেই আমরা বুঝতে পারবো যে সত্যি ইসাবের বাবা ভালোবাসার কথাই বলছিলেন নাকি ভালোবাসার ভান মাত্র করছিলেন। ইসাবের বাবা জাতিতে পাঠান। তিনি 10 বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন এবং অমৃতের মা, যার নাম বাহালি, সেই বাহালি তাকে বৌদি করেই ডাকেন ইসাবের বাবা। বললেন, বাহালি বৌদি, আজকে থেকে আপনার ছেলে আমার হলো, কেমন? এবার অমৃতের মা, পাশাপাশিই তো বাড়ি, ঘর থেকে বেরিয়ে এসে হাসতে হাসতে বললেন, হাসান ভাই, তাহলে ইসাবের বাবার পুরো নাম হচ্ছে হাসান পাঠান। অমৃতের মা বলছেন, হাসান ভাই, আপনি এক ছেলেকেই দেখে উঠতে পারেন না, তা দুজনকে কি করে সামলাবেন? তখন আবেগ ভরা গলায় হাসান পাঠান বলছেন, বাহালি বৌদি, অমৃতের মতো ছেলেকে যদি পাই, আমি 21 জনকেও পালন করতে রাজি আছি। কেন? হঠাৎ অমৃতের প্রতি তার এত দরদ, স্নেহ, ভালোবাসা কেন জেগে উঠল? কারণ তিনি ওদের জামা অদল বদলের ঘটনাটা দেখেছিলেন। যখনই দেখছেন যে এরা দুজনের বাড়ির মাঝখানে গলিতে ঢুকছেন, তখনই তিনি ওদের পিছু নিয়েছিলেন। পুরোটা তিনি দেখেছেন এবং এই কথাটাও শুনেছেন যে ইসাব যখন বলেছিল যে অমৃতের ছেঁড়া জামা দেখলে তার বাবাও তো তাকে মারবে, তখন অমৃত যে জবাবটা দিয়েছিল সেটাই হাসান পাঠানের কাছে মনে হয়েছে খাঁটি কথা। কি জবাব? আমাকে বাঁচানোর জন্য তো আমার মা রয়েছে। এই যে মায়ের ওপর সন্তানের পরম নির্ভরতা, এটাই হলো খাঁটি কথা, যেটা হাসান পাঠানকে বদলে দিয়েছে। বদলে দিয়েছে মানেটা কি? দেখো, হাসান পাঠান তিনি বিপত্নিক মানুষ এবং পরিস্থিতি চাপে পড়ে বেশ রুক্ষ প্রকৃতির মানুষ। তাকে কৃষি খেটে খেতে হয়, ফলে ছেলেকে তিনি যথেষ্ট ভালোবাসা দিয়ে উঠতে পারেন না, সবসময় তাকে প্রচণ্ড কড়া শাসনে রাখেন। তাই ছেলের কাছে তিনি বিভীষিকা মাত্র। এবার অমৃতের এই জবাব শুনে যে আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে, ফলে সন্তানের কাছে তার মায়ের গুরুত্ব কতখানি, মায়ের প্রতি সন্তানের নির্ভরতা কতটা পরিমাণে হলে এই কথা একটা বাচ্চা ছেলে বলতে পারে, সেটা হাসান পাঠান বুঝতে পেরেছেন। এবং এটাও বুঝতে পেরেছেন যে তিনি হাসান পাঠান এতদিন শুধুমাত্র ইসাবের বাবা হয়েই ছিলেন, তার মা হয়ে উঠতে পারেননি। তাই জন্যই বলছেন যে অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে। তিনি বুঝতে পারছেন যে মাতৃহারা ইসাবের যেমন বাবার শাসন দরকার, তেমনি মায়ের আদর, যত্ন, ভালোবাসাটাও দরকার। এটাই হাসান পাঠানের বদলে যাওয়া। এবং একই সঙ্গে ওই 10 বছরের বাচ্চা ছেলে অমৃত হাসান পাঠানকে শিখিয়েছেন খাঁটি জিনিস কাকে বলে। খাঁটি জিনিস এখানে দুটো, কিন্তু একটা হচ্ছে অমৃত এবং ইসাবের খাঁটি নিখাদ বন্ধুত্ব, যা সকল রকম ধর্মীয় ভেদাভেদ এবং সংকীর্ণতার ঊর্ধ্বে। আর দ্বিতীয়ত সেটা হচ্ছে মায়ের প্রতি সন্তানের যে পরম নির্ভরতা ও ভালোবাসাটা। এবার দুই বন্ধুর এই নিখাদ ভালোবাসার গল্প শুনে পাড়াপড়শি মায়ের দল, যারা এতক্ষণ পাঠানের গল্প শোনবার জন্য ঘিরে দাঁড়িয়েছিলেন, তাদেরও মন ভরে গেল।
ইতিমধ্যে সেই ছেলেরা এসে পৌঁছেছে, তারাও বলে যাচ্ছে যে অমৃত ঈশাব অদল বদল অদল বদল। কিন্তু এখন আর এই কথাটা শুনে অমৃত ঈশাবের ভয় করছে না, কারণ সবাই তো সব জেনে গেছে, বরং সবাই ওদেরকে বাহবা দিয়েছে, প্রশংসা দিয়েছে, ওদের ভালোবাসার ওদের বন্ধুত্বের তারিফ করেছে। তাই এখন অদল বদল বলাতে ওদের ভালোই লাগলো। ক্রমশ অমৃত ঈশাবের এই জামা অদল বদল তথা এই নিখাদ বন্ধুত্বের গল্পটা এর ওর মুখ ঘুরে ঘুরে গ্রাম প্রধানের কানে গেল। তিনি অভিজ্ঞ মানুষ, তিনি ঘোষণা করলেন, বেশ তো, আজকে থেকে তাহলে আমরা অমৃতকে অদল আর ঈশাবকে বদল বলে ডাকবো। অদল বদল কথাটা কখন ব্যবহৃত হয় বলো তো? যখন কোনো দুটো বস্তুর পারস্পরিক স্থান পরিবর্তন হয় তখনই আমরা বলি অদল বদল। অর্থাৎ একটু অদল বদল করে নাও না জায়গাটা, বা বালিশ দুটো একটু অদল বদল করে নাও না। তার মানে একই রকমের দুটো জিনিস, শুধু এ ওর জায়গায় বসছে। তাহলে এই যে অমৃত আর ঈশাবের যে নিখাদ বন্ধুত্ব, যা সব রকম ধর্মীয় সংকীর্ণতার ঊর্ধ্বে, সেই বন্ধুত্বের গল্প শুনে গ্রাম প্রধান তার বৃহত্তর অর্থ খুঁজে পেয়েছেন। যে যদি আল্লাহ আর ঈশ্বর এক হয়ে থাকেন, রাম আর রহিমের মধ্যে যদি কোনো তফাৎ না থাকে, তাহলে অমৃত আর ঈশাবের মধ্যেও কোনো তফাৎ নেই, বরং তারা একে অপরের পরিপূরক। আর সেই জন্যেই তাদেরকে অদল বদল বলে ডাকা যায়। এইখানেই অদল বদল, এটা কেবলমাত্র দুই বস্তুর পারস্পরিক স্থান পরিবর্তন হয়ে থাকছে না, একটা বৃহৎ থেকে বৃহত্তর তাৎপর্য বহন করছে, যেখানে দুই বন্ধুর খাঁটি বন্ধুত্বের কথাটাই হয়ে উঠছে প্রধান। ছেলেরা তো খুব খুশি যে এরপর থেকে তারা অমৃতকে অদল আর ঈশাবকে বদল বলে ডাকবে। ক্রমশ গ্রাম পেরিয়ে আকাশ বাতাস পর্যন্ত অমৃত ঈশাব অদল বদল অদল বদল এই আওয়াজে একেবারে মুখরিত হয়ে উঠছে। কেমন? তাহলে গল্পটা আর কিচ্ছু না, খুব সহজ একটা গল্প, যেখানে 10 বছরের দুটো বাচ্চা ছেলের নিখাত ভালোবাসা আর বন্ধুত্বের দিকটাকেই লেখক তুলে ধরেছেন। তাহলে এইখান থেকে আমরা একটা ছোট্ট কোয়েশ্চেন নিয়ে নেব, সেটা হচ্ছে ঈশাবের বাবা কোথায় বসে হুঁকো খাচ্ছিলেন? ঈশাবের বাবা কোথায় বসে হুঁকো খাচ্ছিলেন? খুব সিম্পল আনসার, ঈশাবের বাবা তার বাড়ির সামনের দাওয়ায় খাটিয়ায় বসে হুঁকো খাচ্ছিলেন। হয়ে গেল। এবারে হচ্ছে উনি আসল ঘটনাটা জানেন, শুধু ভালোবাসার ভান করছেন। অর্থ বুঝিয়ে দাও। তাহলে আমি যেটা তোমাদের কাছ থেকে জানতে চেয়েছিলাম, যে সত্যি সত্যি উনি ভালোবাসছেন না ভালোবাসার ভান করছেন, এটা আমাকে ডেফিনেটলি তোমরা কমেন্ট বক্সে জানাবে। আমি এখন আমার মতো করে উত্তর দিয়ে দিচ্ছি, তোমাদের উত্তর আমার সঙ্গে যদি মেলে সেটাও আমাকে জানাবে। যদি মনে হয় যে না, আপনার সঙ্গে আমাদের উত্তর মিলছে না, তোমাদের কি উত্তর সেটাও কিন্তু আমাকে জানাবে। যতটা আমরা গল্পটা পড়ে শেষ করলাম তাতে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে হাসান পাঠান কিন্তু এখানে সত্যি সত্যি অমৃত এবং ঈশাবকে ভালোবাসছেন, তাদের বন্ধুত্বের কদর করছেন। তিনি ভালোবাসার ভান করছেন না, কোনো অভিনয় করছেন না, এখানে সত্যিই ভালোবাসছেন, কারণ দুই বন্ধুর এই নিখাদ বন্ধুত্ব সচরাচর চোখে পড়ে না। এবার এইখান থেকে ঈশাবের বাবা পাঠান, এইখান থেকে আমরা যে একটা ছোট্ট কোয়েশ্চেন নেব, সেটা হচ্ছে অমৃত ও ঈশাবের মধ্যে দ্বিতীয় পার্থক্যটি কি?
অমৃত ও ইসাবের মধ্যে দ্বিতীয় পার্থক্যটি কি? দেখো, একটা পার্থক্য আমরা পেয়েছিলাম কিন্তু, যে অমৃতের বাড়িতে তার বাবা, মা আর 3 ভাই রয়েছেন, ইসাবের রয়েছেন শুধু তার বাবা। আর দ্বিতীয় পার্থক্য যেটা হচ্ছে যে অমৃত সে হিন্দু আর ইসাব সে কিন্তু মুসলমান। সুতরাং যখন তোমার কাছে কোয়েশ্চেন আসবে, আমি একটু আগের পেজটাতে ব্যাক করছি, এই যে কোয়েশ্চেনটা ছিল, কাদের মধ্যে কোন তফাতের কথা বলা হয়েছে, এই কোয়েশ্চেনটা, এটার একটা আনসার ডেফিনেটলি এইটা যে বাড়িতে কারা কারা আছেন, আর আরেকটা আনসার ডেফিনেটলি যে অমৃত হিন্দু, ইসাব কিন্তু মুসলমান, এটা দিয়ে দেবে। হয়ে গেল। এবারে তাহলে বাহালি বৌদি, এখান থেকে আমি টেনে নেব কার নাম বা কাকে বাহালি বৌদি বলে সম্বোধন করা হয়েছে। ইসাবের বাবা হাসান পাঠান অমৃতের মাকে বাহালি বৌদি বলে সম্বোধন করেছেন। এবার হাসান আর পাঠান আমি মিলিয়ে বলেই দিয়েছিলাম যে ইসাবের বাবার প্রকৃত নাম কি। ইসাবের বাবার প্রকৃত নাম হচ্ছে হাসান পাঠান। অমৃতের মতো ছেলে পেলে হাসান পাঠান কজনকে পালন করতে রাজি আছেন? অমৃতর মতো ছেলে পেলে হাসান পাঠান 21 জনকে পালন করতে রাজি আছেন। কেমন? 21 জনকে। দেখে নিও সেটা। এবারে কি খাঁটি কথা? খাঁটি কথা কোনটি? মায়ের প্রতি সন্তানের পরম নির্ভরতা। এইটা হয়ে গেল খাঁটি কথা। আর খাঁটি জিনিস, খাঁটি জিনিস 1 নম্বর হবে যেটা এক্ষুনি বললাম, মায়ের প্রতি সন্তানের পরম নির্ভরতা। আর খাঁটি জিনিস বলতে যেটা দ্বিতীয়টা বোঝানো হয়েছে, অমৃত ও ইসাবের নিখাদ বন্ধুত্ব, যা সকল ধর্মীয় সংকীর্ণতার ঊর্ধ্বে। যা সকল ধর্মীয় সংকীর্ণতার ঊর্ধ্বে, যার মধ্যে কোনো জাতপাতের ভেদাভেদ নেই, সেই জন্যই বলা হচ্ছে নিখাদ, যার মধ্যে কোনো খাদ নেই। এবার উনি ঘোষণা করলেন। কে কি ঘোষণা করেছিলেন? ভীষণ আসে এই কোয়েশ্চেনটা। কে কি ঘোষণা করেছিলেন? অমৃতদের গ্রাম প্রধান ঘোষণা করেছিলেন যে সেদিন থেকে অমৃতকে অদল আর ইসাবকে বদল বলে ডাকা হবে। ঠিক আছে, গল্পটা পুরো শেষ। এবার তর্জমাকারীর নাম দেখে নাও। তর্জমা কথাটা মানে হচ্ছে অনুবাদ। এটা গুজরাটি ভাষায় লেখা গল্প, আমরা বাংলাতে পড়ছি। বাংলায় এই গল্পটার অনুবাদ করেছেন অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত। ভীষণভাবে আসে, বানান সমেত ভালো করে খেয়াল রাখবে। তাহলে এবার একদম শেষ কথাটা বলে দিই, সেটা হচ্ছে যে এই যে অদল বদল গল্পটার যে নামকরণ কোন দিক থেকে, 3 দিক থেকে নামকরণ হয় আমরা জানি। একটা হচ্ছে চরিত্রের দিক থেকে, একটা বিষয়ের দিক থেকে, আর একটা
ব্যঞ্জনা, কিছু সাজেস্টিভ ওয়েতে। এখানে সম্পূর্ণরূপে নামকরণ ব্যঞ্জনাধর্মী। কারণ যেটা আমি বললাম যে আল্লাহ আর ঈশ্বরের মধ্যে যদি কোনো তফাৎ না থাকে, রাম আর রহিম যদি এক হয়ে থাকেন, তাহলে অমৃত আর ইসাবের মধ্যেও কোনো পার্থক্য নেই, বরং তারা একে অপরের পরিপূরক। সুতরাং সামান্য একটা জামা অদল বদল এই যে বৃহত্তর একটা তাৎপর্য বহন করে আনছে, এটাতেই গল্পের নামকরণ হয়ে উঠছে ব্যঞ্জনাধর্মী এবং সার্থক। হলো, গল্পটা পুরো পড়ানো শেষ, ভালো করে দেখে নেবে এটা। এর ওপর ডেফিনেটলি আমি চেষ্টা করব পরবর্তীকালে কোয়েশ্চেন আনসারের ভিডিও দেবার। আর সহজ পাঠ চ্যানেলে গিয়ে ডেসক্রিপশানে আমার অন্যান্য ভিডিওর লিঙ্কও পেয়ে যাবে, যেখানে ইতিমধ্যেই আমি তোমাদের অনেকগুলো গল্প কবিতা পড়িয়ে দিয়েছি। ঠিক আছে, ততদিন এই ছোট্ট ছোট্ট কোয়েশ্চেনগুলো ভালো করে পড়ো। আজকে ক্লাস আমি তাহলে এখানেই রাখছি। থ্যাংক ইউ অল অফ ইউ।